Dear student, welcome to my English online class. Today's lesson is Unit 8, Lesson 5. এটা যাদের নতুন ইংলিশ বই তাদের Unit 8, কিন্তু যাদের পুরনো 9 সালের ইংরেজি বই তাদের Unit 7, Lesson 5. এর টাইটেল হচ্ছে হিউম্যান রাইটস। আজকে আমরা একটা কবিতা পড়ব। কবিতার নাম আউট বাই রবার্ট ফ্রস্ট। রাইটারের নাম হচ্ছে রবার্ট ফ্রস্ট আর কবিতাটার নাম আউট। আমরা টাইটেল দেখে বুঝতে পারছি হিউম্যান রাইটস, তার মানে এখানে কবিতার মধ্যে মানবাধিকার সম্বন্ধে বলা হবে। এবং আমরা পূর্বের একটা লেসন পড়েছি, লেসন 4-এ, যেখানে একটা ছোট বাচ্চা শিশুদেরকে নিয়ে গল্পটি বলা হয়েছে, আমেরিগো। সেটা আমরা নিশ্চয়ই পড়েছি। আজকে সেই রকমই আরেকটা বাচ্চার তথ্য তুলে ধরা হবে কবিতার মাধ্যমে। তার আগে আমরা রবার্ট ফ্রস্ট সম্বন্ধে কিছু জানি। রবার্ট ফ্রস্ট অ্যাকচুয়ালি আমেরিকান কবি, কিন্তু উনি বেশিরভাগ সময় তার জীবনের অধিকাংশ সময় ইংল্যান্ডে থেকেছেন। এবং ইংল্যান্ডে তিনি, যেটা যুক্তরাষ্ট্র, নিউ ইংল্যান্ড বলছে, যেটা যুক্তরাষ্ট্রের সামাজিক প্রেক্ষাপট, সামাজিক অবস্থা, বাস্তবতা এবং তার দার্শনিক চিন্তা চেতনায় এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। সেখানে তিনি দেখেছেন যে শিশু শ্রম, আসলে এই শিশু শ্রমটা সারা বিশ্বে যেখানে যেখানে হয় সেখানকার অবস্থা একই রকম। এবং আমাদের আগে যেটা তুলে ধরেছেন সেটা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে আমাদের দেশেরই একটা বাচ্চার ঘটনা, শিশু বাচ্চার ঘটনা বলছে, যারা পথে থাকে, আমেরিগো। এখানেও যার কথা বলা হচ্ছে সেটা দেখেও মনে হচ্ছে যে এটাও আমাদেরই দেশের একটা শিশু শ্রমিকের কথা বলা হচ্ছে। তাহলে আমরা একটু কবিতাটা পড়ি। দেখো কবিতাটা, এটা পুরাতন বইয়ে 90 পেজ। সেখানে দেখো আউট বাই রবার্ট ফ্রস্ট লিখেছেন। আউট কবিতা রবার্ট ফ্রস্ট। The buzzsaw snarled and rattled in the yard and made dust and dropped stop-length sticks of wood. The buzzsaw মানে আমরা জানি মানে করাত, কিন্তু এখানে buzzsaw মানে বিদ্যুৎ চালিত করাত। snarled মানে ক্রুদ্ধ গর্জন করা, গড়গড় করা। and rattled মানে কাঠের যে খটর খটর শব্দ হয়, ঝনঝন একটা শব্দ হয়, সে শব্দ। বলছে কি বিদ্যুৎ চালিত করারটি ক্রুদ্ধ গর্জন করছে, খটর খটর শব্দ করে, ইন দ্য ইয়ার্ড মানে উঠোনে। অ্যান্ড মেড ডাস্ট ধুলা উড়াচ্ছে। এখানে মেড ডাস্ট মানে ধুলা তৈরি করছে কিভাবে। অ্যান্ড ড্রপড স্টপ লেংথ স্টিক মানে জ্বালানি সাইজের কাঠের টুকরা অফ উড, কাঠের টুকরোগুলো কি করছে, ফেলছে আর ধুলো উড়াচ্ছে করাতটি। সুইট সেন্টেড স্ট্যাপ হোয়েন দ্য ব্রিজ ডিউ অ্যাক্রস ইট। সুইট সেন্টেড স্ট্যাপ কি বৃষ্টি সুবাস, সেন্টেড ছড়িয়ে পড়ছে, হয়ে যখন দ্য ব্রিজ বাতাসটা ডিউ অ্যাক্রস ইট মানে ওই কাঠের টুকরা, যে জ্বালানি কাঠগুলো কাটা হচ্ছে তার ওপর দিয়ে যখন বাতাস বয়ে যাচ্ছে তখন একটা খুব সুন্দর ঘ্রাণ বয়ে যাচ্ছে বাতাসের সঙ্গে। অ্যান্ড ফ্রম দেয়ার দোজ দ্যাট লিফটেড আইস could count 5 mountain ranges, one behind the other. And from there those, এবং সেখান থেকে ওইগুলিকে, দ্যাট লিফটেড আইস কুড কাউন্ট, চোখ মেলে যদি দেখা যায়, তাই 5 মাউন্টেন, 5টা
পাহাড়, মাউন্টেন মানে পাহাড়, 5টা পাহাড়, রেঞ্জেস মানে সারি, 5টা পাহাড়ের সারি, ওয়ান বিহাইন্ড দ্য আদার, একটার পেছনে, বিহাইন্ড মানে পেছনে, একটার পেছনে অন্যটি। সেখান থেকে যদি দেখা যায় চোখ তুলে, মানে সবাই তো কাজ করছে, কিন্তু যদি চোখ তুলে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে 5টা পাহাড়ের সারি একটার পেছনে আরেকটি সাজানো। Under the sunset far into Vermont, and the saw snarled and rattled, বলছে সূর্যাস্ত কি করছে, আভাটা, সূর্যাস্ত যাচ্ছে, তার আভাটা কি ভারমন্টে ছড়িয়ে পড়ছে। ভারমন্ট দূরের একটা শহরের জায়গা, যেটা ওই উঠোন থেকে দেখা যাচ্ছে। বলছে মনে হচ্ছে যে সূর্যাস্তের আভাটা দূরে ভারমন্টে ছড়িয়ে দিচ্ছে। এবং করাতটি কী করছে, গর্জন করছে আর খটর খটর শব্দ করছে, গর্জন করছে আর খটর খটর শব্দ করছে। অ্যাজ ইট র্যান লাইট অর হ্যাড টু বেয়ার এ লড, এটার হয়তো কাঠ কি হচ্ছে, কিছুটা সরে গেছে। বলছে ইট র্যান লাইট, এটা সরে গেছে অথবা কি শেষ হয়ে গেছে কাঠ। অ্যান্ড হ্যাড টু বেয়ার এ লড, অথবা কাঠ চাচ্ছে, মানে কড়াটার নিচে কাঠ দেওয়া হচ্ছে। কবিতার লাইন হুবহু, তোমাদেরকে একটা কথা বলে রাখি ডিয়ার স্টুডেন্ট, যে কবিতার লাইন হুবহু বাংলা হয় না, এটা সেন্সেও কিছুটা ধরে নিতে হয়। অ্যান্ড নাথিং হ্যাপেন্ড, এবং কোনো কিছুই ঘটেছিল না। ডে ওয়াজ অল বাট ডান, দিনটা শেষের পথে, শেষ হয়ে গেছে। কল ইট এ ডে, এটাকে একটা দিন বলা যায়, যে শেষ হয়ে গেছে, একটা দিন চলে গেছে, এটা বলা যায়। আই উইশ দে মাইট হ্যাভ সেইড টু প্লিজ দ্য বয় বাই গিভিং হিম দ্য হাফ আওয়ার, আমরা ইচ্ছা করছি যে তারা বলুক, আমি ইচ্ছা করছি মানে এখানে বালকটি মনে মনে, সূর্য যেহেতু ডুবে যাচ্ছে, সারা দিন বালকটি কাজ করছে, সে মনে মনেই চাচ্ছে যে তাকে যারা কাজ করছে, তার যে কর্তৃপক্ষ, তারা তাকে বলুক, যে হলো মাইট হ্যাভ সেইড, বলুক, টু প্লিজ দ্য বয়, বালকটিকে সন্তুষ্ট করার জন্যই না বলুক, যে কি করে, বাই গিভিং হিম, তাকে অর্ধ ঘন্টা কি করে সময় দিয়ে, মানে আধ ঘন্টা আগেই ছুটি দিয়ে দেওয়ার জন্য সে মনে মনে আশা করছে, এবং সেটাতেই সে সন্তুষ্ট। দ্যাট এ বয় কাউন্ট সো মাচ, এটাতেই সে এত সন্তুষ্ট হবে। হোয়েন সেভড ফ্রম ওয়ার্ক, যখন কি হবে, সেভ ফ্রম ওয়ার্ক, কাজ থেকে সে কি হবে, বেঁচে যাবে। তার মানে বেঁচে যাবে না, সে বিরত হবে, সে সেজন্য আধা ঘন্টা মনে মনে আশা করছে। His sister stood beside him in her apron to tell them supper. তার ওই বালকটি কাজ করতো এবং তার বোনটাও সেখানে কাজ করতো, রাঁধুনির কাজ করতো। বলছে যে তার পাশেই কি হচ্ছে, অ্যাপ্রন মানে কোনো বিশেষ ধরনের ড্রেস কে অ্যাপ্রন বলা হয়। তার মানে কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে যদি কোনো ড্রেস দেওয়া হয় অ্যাপ্রন টাইপের, মানে ইউনিফর্ম, কিন্তু এইটা হচ্ছে অ্যাপ্রন টাইপের, এক টাইপের বিশেষ ধরনের ড্রেসকে অ্যাপ্রন বলা হয়। বলছে কি যে তার বোনটা কি অ্যাপ্রন পরিহিত অবস্থায় তার পাশে দাঁড়িয়ে এসছে। সাপার, আমরা ডিনার মানে জানি রাতের খাবার, তো পাশ্চাত্য দেশে দেখা যাচ্ছে ডিনার মানে রাতের খাবারের আগে তারা কিছু খাবার খায়। হ্যাঁ, সেই খাবার মানে সারাদিনের শেষে তারা কিছু খাবার খায়, সেই খাবারটাকে আমরা যাকে বলি নাস্তা, কিন্তু নাস্তাতে তো ব্রেকফাস্ট, কিন্তু এখানে সাপার মানে রাতের খাবারের আগে, দিনের শেষে যে আহার বা খাবার তাকে বলা হয় সাপার। সেই খাবারের জন্য বলা হচ্ছে টেল দেম, তার মানে তার ভাইকে কিন্তু একা বলছে না, সবাইকে বলছে। অ্যান্ড দ্য ওয়ার্ড দেখো, অ্যান্ড দ্য ওয়ার্ড দ্য শ অ্যাজ ইফ টু প্রুভ শোজ নিউ হোয়াট সাপার মেন্ট। বলছে যে অ্যান্ড দ্য ওয়ার্ড, এই শব্দটি কি, দ্য করাত, দ্য শ, করাতটি
কি অ্যাজ ইফ টু প্রুভ, প্রমাণ করতে করারটি জানে। এই শব্দটি করারটি, সাপার মানে এই শব্দটি করারটি প্রমাণ করতে জানে। কি জানে? হোয়াট সাপার মিন, সাপার মানে কি? হ্যাঁ, দিনের শেষে খাবারের অর্থটা কি সে সেটা জানে। লিফট আউট দ্য বয়েজ হ্যান্ড অর সিম টু লিফট আউট দ্য বয় হ্যান্ড, বালকটির মনে হলো বালকটির হাতটিকেই নিয়ে, বালকটির হাতের উপরেই পড়ে গেল, অথবা সিম টু লিভ, অথবা মনে হলো যে হাতটিকে নিয়ে নিল, হাতটি করাতের উপরে পড়লো অথবা করাতটি হাতের উপরে পড়লো, এইরকম বোঝাচ্ছে। লিফট মানে আসলে কোলে নেওয়া। হ্যাঁ, তো বলছে যে এরকম আঁকড়ে ধরলো। হি মাস্ট হ্যাভ গিভেন দ্য হ্যান্ড, সে অবশ্যই কি হ্যাভ গিভেন দ্য হ্যান্ড, তার হাতটাকে দিতে হলো। হাউএভার ইট ওয়াজ, এটা তো হওয়ারই ছিল। নাইদার রিফিউজ দ্য মিটিং, নেদার রিফিউজড দ্য মিটিং বাট দ্য হ্যান্ড, বলছে যে কেউই এই মিলিত হওয়া, হাতটা এবং করাতটা যে মিলিত হচ্ছে এটা কেউই রিফিউজ, প্রত্যাখ্যান করতে পারেনি। কিন্তু হাতটা কোথায়, মানে বলছে হাই হাতটা কই, তাই বলছে বাট দ্য হ্যান্ড, হাতটা কোথায় গেল, মানে হঠাৎ করে অ্যাকচুয়ালি বাচ্চাটার, ওই বালকটার বোন যখন তাদেরকে খাবারের জন্য ডাকতে আসে, সে তখন ঠিক তখনই সেও চাচ্ছিল যে তাকে আধা ঘন্টা সময় দেওয়া হোক বিরতির জন্য, তাতেই সে অনেক সন্তুষ্টি, অনেক বড় কিছু পেয়ে যাবে। আর এই সময় যখন তার বোনটা তাকে খেতে ডাকতে এসছে, সে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। আর ঠিক তখনই ওই করাতটা এবং তার হাতটার সাক্ষাৎ ঘটেছে এবং হাতটা তার করাতের নিচে চলে গেছে, সে বুঝতেই পারেনি। সেজন্য বলছে হাই হাতটা, কিন্তু হাতটা কোথায় গেল, তাই বলছে দেখো এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা আজকে এতটুকু পড়ি, নেক্সট ডেতে আমরা বাদবাকি অংশ পড়ব। এখানে আমরা কিছু ওয়ার্ড লিখে রেখেছি, তোমরা দেখতে পাবে। দেখো, এডিকুয়াট মানে পর্যাপ্ত বা যথেষ্ট, প্রোটেকশন সুরক্ষা, ইনভাইটেবল অনিবার্য, অ্যানাউন্স ঘোষণা, সাপার দিনের শেষে আহার, আমি বললাম ডিনার মানে রাতের আহার, আর ঠিক রাতের আহারের আগে আমরা দিনের শেষে যে আহারটা করি তাকে সাপার বলা হয়। বাদশা, শুধু স মানে করা, আর SAW স মানে আমরা সি এর পাস্ট টেন্স, সি মানে কি দেখা, তার পাস্ট টেন্স কিন্তু স হয়, এবং এই স মানেও করা। বাদশা মানে বিদ্যুৎ চালিত করা, স্নান মানে দুগ্ধ গঠন, রেটল ফটর ফটর শব্দ করা, রেঞ্জ শাড়ি, ব্রিজ বাতাস। হ্যাঁ, তাহলে তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো শিখবে এবং এই কবিতাটা যতদূর পড়ানো হলো সেই পড়ানোগুলো তোমরা ভালোভাবে পড়বে। কবিতা, আমি বারবার এই কথা বলছি কেন, যে কবিতা যদি আমরা হুবহু মিনিং করতে চাই, কবিতার মিনিং হয় না। কারণ কবিতাতে কবি ছন্দ, তার শব্দ সঞ্চার করে সে তার মনের ভাবটা প্রকাশ করে, এটা আমাদেরকে ভাবেও কিছুটা লাইন মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, আর কবিতা আমরা আমাদের প্রশ্নে কিভাবে আসবে, কবিতা আমরা কেন পড়ব, কবিতা আমরা এই কারণে পড়ব যে আমাদের দেখা যাচ্ছে সামারিতে খুব কমই এসছে, কিন্তু এসেছে, কবিতা দিয়েছে, দেখা যাচ্ছে কবিতা তুলে সামারি লিখতে বলা হয়েছে, বোর্ড প্রশ্নে এরকমও এসছে, কিন্তু সেটা খুব কম। সবসময় আমাদের কবিতা আসে কোথায়, থিমে আমরা কি করি, কবিতা পাই, তখন আমাদেরকে কবিতার থিম লিখতে হয়। হ্যাঁ, সেজন্য আমরা কবিতার যদি ভালো করে না বুঝি তাহলে আমরা কবিতার থিম লিখতে পারবো না। তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।